শহর এখান থেকে বেশি দূরে নয়, অথচ একবার ঢুকে পড়লে মনে হবে অন্য কোনো জগতে চলে এসেছি। একদিকে NH-17 ও অন্যদিকে তিস্তা নদীর অববাহিকার বুক চিরে এগিয়ে যাওয়া রেলপথ, মাঝে শাল সেগুনের জঙ্গলে অবস্থিত বন দপ্তরের বনবাংলো মংপং ওয়াইল্ডারনেস ক্যাম্প। আগের পর্বে আপনারা দেখেছেন কলকাতা থেকে আমরা বাইকে পৌঁছেছিলাম এই মংপংয়ে। এখানে ভোরবেলা চোখ খুলতেই দূর পাহাড়ের রং বদলে যায়, বাতাসে মিশে থাকে তিস্তার শীতল গর্জন, আর ঘন জঙ্গলের বুক চিরে চলে যাওয়া রেললাইনটা বন্যতা আর সভ্যতার এ যেন এক সোনালী মেলবন্ধন। ট্রেন আসে, তার শব্দ ঘন জঙ্গলে প্রতিধ্বনি তোলে, আর বারান্দায় দাঁড়িয়ে আপনি প্রত্যক্ষ করেন সভ্যতা ও বন্যতার এই অবিশ্বাস্য মেলবন্ধনকে। আর এখান থেকেই আমাদের আজকের গল্পের শুরু। থাকবে সাউথ সিকিমের এক অবিশ্বাস্য ল্যান্ডস্কেপ, তারেভিরের নৈসর্গিক রূপ, থাকবে একই যাত্রায় ভারতবর্ষের 4 প্রান্তের 4 তীর্থক্ষেত্রের সহাবস্থানের গল্প, 4 ধাম। আর এই যাত্রাপথেই খোঁজ নেব ভয়ঙ্কর বন্যার পর NH-10 কেমন আছে। তাহলে দেরি কিসের? আমি অরিন্দম, চলুন আমার সাথে এই বৈচিত্র্যময় যাত্রায় রোমটেলসকে সঙ্গী করে। গুড মর্নিং। তিস্তার ওপারে শিলিগুড়ি শহরের মাথায় এখন সূর্যোদয় হচ্ছে, আর তারই নরম আলোয় ধীরে ধীরে জেগে উঠছে তিস্তার অপর পার। সকালের ট্রেনটা হুইসেল বাজিয়ে চলে গেছে বেশ কিছুক্ষণ আগেই। জঙ্গলের মাঝে খালি রেল লাইনটা সূর্যের প্রথম আলোয় ঝকঝক করছে, আর এই শূন্যপথে আরও একটু এগোলেই চোখে পড়বে জঙ্গলের মাঝে সুন্দর ছিমছাম সাজানো কিছু কটেজেস। এটাই মংপং ওয়াইল্ডারনেস ক্যাম্প, যা ছিল গতরাতে আমাদের আস্থানা। এবং এখান থেকেই আজ আমরা সিকিমের দিকে এগিয়ে যাব। তাই বেশি সময় পাইনি এই বনবাংলোকে ঘুরে দেখার, তবে যতটুকু দেখেছি তাতেই মন কেড়েছে বেশ। ছোট ছোট কটেজগুলো ছাড়াও রয়েছে 2টি বড় সুপার ডিলাক্স কটেজ এবং 6টি টেন্ট। নিরিবিলি পরিবেশে একটি দিন কাটানোর জন্য উত্তম জায়গা। শিলিগুড়ির খুব কাছে হওয়ায় এর গা ঘেঁষে হুশ করে গাড়ি নিয়ে বেরিয়ে যাওয়া পর্যটকদের অনেকেরই অজানা এই বনবাংলোর কথা। 2019 সালে প্রথম এর খোঁজ পেলেও এই প্রথম আসার সুযোগ হলো আমারও। থাকার সুবন্দোবস্তের সাথে সাথে খাবার কোয়ালিটিও দুর্দান্ত। সব মিলিয়ে শান্ত নিরিবিলি পরিবেশের এতটা কাছে থাকার একটা দারুণ আস্থানা। জঙ্গলের মাঝে ঘুরে বেরিয়ে বা বাংলোর প্রান্তে বসে ট্রেন ও পাখিদের আনাগোনা দেখতে দেখতে কখন যে একটা দিন কেটে যাবে তা বুঝতেও পারবেন না। তো মংপংকে আমরা বিদায় জানিয়ে আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে গাংচুং। এখন আমরা এখান থেকে ডাইরেক্ট NH-10 ধরে প্রথমে চলে যাব হচ্ছে মাল্লি, সেখান থেকে টেমি হয়ে তারপরে যাব। তো NH-10-এর যে প্যাচটা বিপর্যস্ত হয়েছিল কিছুদিন আগে বর্ষায়, সেই রাস্তাটা ধরেই কিন্তু যাব। তো যারা আসছেন এর মধ্যে তাদের জন্য কিন্তু এটা একটা বড় আপডেট। তিস্তা কিন্তু তার নিজের কালার অনেকটা ফিরে পেয়েছে। ওই যে ঘোলা জলটা অনেকটা কেটে গেছে। সেই বিপর্যয় পরে দুর্গাপুজো 2025 দুর্গাপুজোর সময় যে বিশাল বিপর্যয়টা ঘটে গেছে আমাদের নর্থ বেঙ্গলে, তার থেকে কিন্তু নর্থ বেঙ্গল আস্তে আস্তে
বেরিয়ে এসছে। তিস্তার জলও অনেকটা পরিষ্কার হয়ে গেছে। গতকাল যখন আমরা মংপংয়ে ঢুকছিলাম রাত হয়ে গেছিলো, তো করোনেশন ব্রিজ আমরা রাত্রিবেলা ক্রস করেছিলাম, তো সেইভাবে দেখাতে পারিনি। তো চলুন আজকে আমরা করোনেশন ব্রিজ দিনের বেলাতে ক্রস করবো এবং আপনাদেরকেও দেখাবো। এই বাঁকটা পেরোলেই সামনে হচ্ছে করোনেশন ব্রিজ, বাট তার আগে জ্যাম দেখুন, লম্বা জ্যাম হয়ে গেছে। কাটিয়ে জ্যামের চলে এসেছি, বাদিকে আমাদের তিস্তা, করোনেশন ব্রিজ ক্রস করছি, আর জ্যামটা দেখুন, দুদিকের গাড়ি আটকে গেছে পুরো। আমরা কিন্তু বাইক নিয়ে পাশ দিয়ে চলে এসেছি, এটাই কিন্তু বাইকের সুবিধা। জ্যামটা দেখুন জাস্ট। কত লম্বা জ্যাম রে ভাই, বাবা! আমরা প্রায় 2-3 মিনিট হয়ে গেল গাড়ি চালাচ্ছি। তো আমরা কিন্তু NH10-এর জ্যামটা ছাড়িয়ে এসেছি, মানে ভাগ্য ভালো আমরা এই পাশ দিয়ে ক্রস করে চলে এসেছিলাম করোনেশন ব্রিজ, নাহলে যে কী কপালে হাল হতো কে জানে। প্রায় 2 কিলোমিটার মতো রাস্তা জ্যামে রয়েছে আর কি। সামনে রামবি ভিউ পয়েন্টও পড়বে, তো আমরা ওখান দিয়ে যাবো, কিন্তু দাঁড়াবো না, কারণ হচ্ছে আমাদের আজকেও অনেকটা যেতে হবে। স্বর্ণভ আর ধীমান ওরাও জয়েন করেছে শিলিগুড়ি থেকে স্কুটি নিয়ে। তো সবাইকে নিয়ে আজকে আমাদের টোটাল মেম্বার দাঁড়িয়েছে 7 জন। আমরা 7 জন মিলে আজকে আমাদের রাইড স্টার্ট করেছি। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে গাংচুং, একটা খুব সুন্দর অফবিট গ্রাম সাউথ সিকিমের। দেখুন রেল ব্রিজের কাজ কিন্তু এখনও চলছে। নেক্সট ট্রেনে কিন্তু জায়গায় জায়গায় কাজ হচ্ছে এবং বেশ ভালো রকম কাজ হচ্ছে। টারম্যাক বসছে, তার উপরে স্টোন চিপস দেওয়া হচ্ছে। প্রকৃত NH যেরকম হওয়া উচিত সেরকমই করা হচ্ছে। তো NH10 নিয়ে যাদের সংশয় আছে বা কোয়ারিজ আছে তাদের জন্য এই ভিডিওটা কিন্তু খুবই হেল্পফুল হবে। দেখুন নতুন একদম পিচ পড়েছে, কালো রাস্তা, এখনও অবধি কিন্তু NH10 পুরো মাখন পেয়েছি আমরা। আর আমি আমার নিজের বাইকটা নিয়ে এইবার জীবনের প্রথম আমি আমার নিজের বাইক নিয়ে পাহাড়ে এসেছি। এর আগে আমি অনেকবারই এসেছি পাহাড়ে, বাইক ট্রিপ করেছি, বাট সেগুলো রেন্টেড বাইক ছিল, হিমালয়ান নিয়েছিলাম। সেই ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে, তো যারা এখনও দেখেননি প্লিজ দেখে নিতে পারেন। বাট এইবার দিস টাইম আমি কিন্তু আমার নিজস্ব বাইক, যে বাইকটা আমার আছে রয়্যাল এনফিল্ড মিটিওর 350, তো সেটা নিয়ে কিন্তু আমি পাহাড়ে এসেছি এবং সেই অভিজ্ঞতা কিন্তু আপনাদের সাথেও শেয়ার করছি। মানে এত অসাধারণ একটা অভিজ্ঞতা, মানে লোকে বলে যে নিজের গাড়ি নিয়ে যাওয়া ভালো, আজকে আমি সেই কথাটাকে ফিল করতে পারছি যে নিজের গাড়ি, সে যত খারাপ রাস্তা হোক আর যত ভালো রাস্তাই হোক, তার যে ফিলিংস সেটা কিন্তু একটা রেন্টেড বাইকে পাওয়া যায় না। হয়তো হিমালয়ান পাহাড় বা অফরোডিংয়ের জন্য খুব ভালো বাইক, বাট নিজের গাড়ি নিয়ে আপনার সে যে গাড়ি থাকে, একটা 100cc গাড়ি থাকলেও সেটা নিয়ে যখন আপনি আপনার পছন্দের কোনো একটা জায়গায় যাবেন বা পছন্দের কোনো একটা কাজ করবেন, তার স্যাটিসফ্যাকশান কিন্তু একটা অন্য লেভেলের। আর এখানে NH10টা দেখুন পুরো কালো একদম, মানে জাস্ট পিচটা পড়েছে, অসাধারণ লাগছে। এরকম ধস নেমেছিলো, সেই ধস ক্লিয়ার করে কিন্তু রাস্তা আবার পরিষ্কার করে দেওয়া হয়েছে। এখনও সেই ধসের চিহ্ন রয়েছে রাস্তার পাশে, ভালোই কিন্তু মানে ড্যামেজ হয়েছিল আর কি। তারা শিটং যাওয়ার জন্য রাস্তাটা বাদিকে উঠে গেল, সামনে হচ্ছে রামবি 29 মাইল। তো আমরা রাইড করছি NH10-এর উপর দিয়ে, রাস্তাটা উঠে গেল বংপুর দিকে, আর আমরা সোজা চলে যাব হচ্ছে মাল্লির দিকে। আর এই যে সামনের ব্রিজটা, এটাই হচ্ছে রেল ব্রিজ যেটা সিকিমকে কানেক্ট করবে। এই ব্রিজটাই তৈরি হয়েছে, তখনও দেখছিলাম বাট ভালো করে দেখাতে পারিনি। এখন এখান থেকে একটা ভালো ভিউ রয়েছে, সুন্দর দেখা যাচ্ছে ব্রিজটা। তো ব্রিজের কাজ কিন্তু চলছে, একদম বন্ধ নেই ব্রিজ। আর্মির লোকজন পাহারাও দিচ্ছে, কতটা ইম্পর্ট্যান্ট এই ব্রিজটা ভারত সরকারের জন্য। কুকুরটা এক্ষুনি ট্রাকের তলায় চলে যাচ্ছিলো, যাই হোক কিছু হয়নি, ট্রাক দাঁড় করে দিয়েছে। মানে আর্মির কোনো একটা রেজিমেন্ট শিফট করছে, কারণ প্রচুর ট্রাক যাচ্ছে, সঙ্গে মেডিকেল ইউনিট রয়েছে। এই একটা প্যাচ পেলাম যেখানে রাস্তাটা একটু খারাপ, মানে এখানে রাস্তা তৈরি হয়নি, এখানে পুরো মাটি রয়েছে, প্রচণ্ড ধুলো উঠছে। এখানে মাটি রয়েছে, এখানে জাস্ট ইট ফেলা রয়েছে। তো এখানে বৃষ্টি টিষ্টি পড়লে কিন্তু এই জায়গাটা একটু সাবধানে যেতে হবে। এখন অবধি এই জায়গাটাই দেখলাম যে কাজ হয়নি, তবে যে রেটে কাজ হচ্ছে তাতে কিন্তু এটা ঠিক হতে বেশি টাইম লাগবে না।
এখানে আর একটা খারাপ প্যাচ দেখছি, এখানেও রাস্তা এখনও ঠিক হয়নি, জাস্ট যে ধসটা নেমেছিল সেগুলোকে বাইন্ডিং করা হয়েছে, বাট রাস্তা কিছুটা খারাপ রয়েছে ওই জায়গাটাতে, বাট ম্যানেজেবল, মানে এমন কিছু নয়, গাড়ি তো আরামসে যাবে, বাইক নিয়ে গেলে একটু সমস্যা হতে পারে। আমরা চলে এসেছি তিস্তা বাজারে। তিস্তা বাজার এরিয়াটাই সবসময় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। তো এখন যা দেখছি জলস্তরে অনেকটাই নিচে নেমে গেছে, রাস্তাও মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। মেন যেটা সমস্যার জায়গা ছিল এই তিস্তা বাজার এরিয়াতে আর কি, তো সেই জায়গাগুলো কিন্তু এখন একদম নর্মাল, তো কোনো অসুবিধা নেই। নতুন করে যদি কোনো সমস্যার সৃষ্টি না হয়, এখন যা সিচুয়েশান আছে কয়েকদিনের মধ্যে পুরো রাস্তাটাই আবার চকাচক হয়ে যাবে। ম্যাক্সিমামটা তো হয়েই গেছে, একটু জায়গায় খারাপ প্যাচ রয়েছে, যেমন এই যে সামনেটা রয়েছে, এই যে এখানে একটা বড় ধস নেমেছিল বোঝাই যাচ্ছে। তো এইখানটাতে দেখুন রাস্তার কাজ হচ্ছে আর কি, এখানে একজন গার্ডও রয়েছে। এখান থেকেও ধস নেমেছিল, এই জায়গাটা কিন্তু রেডি হয়ে গেছে, এখানে নতুন করে পিচও পড়ে গেছে, আর ডান দিকে রয়েছে তিস্তা। কালিম্পংয়ের গেটটা, ডান দিকের রাস্তাটা উঠে গেল কালিম্পংয়ের দিকে, আর আমরা চলে যাবো হচ্ছে বাঁদিকে সিকিমের দিকে। তো গতবার মনে আছে আমরা যখন কালিম্পং গেছিলাম, মানে চুমাং যাব বলে, আমরা তো উঠে গেছিলাম, যারা নোটিস করেনি বিশেষ করে ধীমান ছিল, স্বর্ণবও ছিল মনে খুব সম্ভবত, আর আমাদের সঙ্গে স্বর্ণেন্দু এসেছিল, এরা তিনজন ভুল করে এই রাস্তায় চলে গেছিলো। তো আমরা মানে হাসাহাসি করেছিলাম এটা নিয়ে, বাট এটা কিন্তু ভুল হওয়াটা খুব স্বাভাবিক। যাই হোক, গত বছর আমরা গেছিলাম কালিম্পংয়ের দিকে, আর এবার আমরা যাচ্ছি সিকিম, সেজন্য আমরা বাঁদিকের রাস্তাটা নিলাম, আর কালিম্পং গেলে কিন্তু ডান দিকের রাস্তাটা নিতে হবে। এবার রাফটিংয়ের জন্য বোট পাওয়া যাচ্ছে এখানে, এনারা হয়তো যাবেন, তো ব্রিফিং দেওয়া হচ্ছে, এখান থেকে গাড়িতে করে বোট নিয়ে যাবে নিচে তিস্তায়, সেখান থেকে গিয়ে রাফটিং করবে। তো এখানে এগুলো পুরো প্যাকেজ পাওয়া যায় একদম, ওনারা বোট সহ গাড়িতে করে আপনাকে নিয়ে যাবে, আবার ঘুরিয়ে নিয়ে আসবে। তো আমি কখনো করিনি এই এক্সপিরিয়েন্সটা, জলে আমার একটু ভয়ই আছে সত্যি কথা বলতে। পুরো গাছটা ধসে পড়েছে নিচে, এখানে আমার রাস্তা কিছুটা খারাপ আছে, বাট এরকম ছোট খারাপ প্যাচ বাদে কিন্তু টানা খারাপ রাস্তা এখন অবধি আমরা পাইনি। তো আমরা পৌঁছে গেছি হচ্ছে মেল্লিতে, এখানেই একটা ঠিকঠাক জায়গা দেখে দাঁড়াতে হবে, একটু কথা বলতে হবে সবার সাথে, কারণ স্কুটি যে দুজন চালাচ্ছে স্বর্ণবাদ ধীমান, ওদের সঙ্গে বিশেষ করে একটু কথা বলতে হবে। তো এখানে আমাদের গাড়ির নাম্বারগুলোকে নোট করলো, তো আমরা এন্টার করলাম সিকিমে। মেল্লি থেকে এই উপর দিকের রাস্তাটা আমাদের ধরতে হলো তারেভির যাওয়ার জন্য। আমরা তারেভির হয়ে যাব, দেখুন এখান থেকে কিন্তু শিলিগুড়িও দেখাচ্ছে 58 কিলোমিটার, এনজেপি 72 কিলোমিটার। তো আমরা মেল্লি থেকে জাস্ট চেকপোস্টটা ক্রস করে ডান দিকে যে রাস্তাটা উপর দিকে উঠে গেছে সেই রাস্তাটা ধরলাম তারেভির যাওয়ার জন্য। তো একটা গাড়ি নামছিল, ওপর থেকে জিজ্ঞেস করলাম যে কীরকম রয়েছে রাস্তা, তো ও বললো যে দুটো রাস্তা রয়েছে, লেফট সাইডের রাস্তাটা একটু খারাপ, তবে রাইট সাইডের রাস্তাটা ভালো, কিন্তু রাইট সাইডের রাস্তাটা আবার অনেকটা ডিস্টেন্স রয়েছে, মানে প্রায় 60 to 70 কিলোমিটার এক্সট্রা ঘুরতে হবে। তো সেই জন্য আমরা ওই রাস্তাটা অ্যাভয়েডই করলাম, আমরা এই রাস্তা দিয়েই চলে যাবো। তো ওই রাস্তাটা কিন্তু একটু খারাপই আছে, ভালো না, মানে গাড়ির ড্রাইভারটা আমাদের ঠিকই বলেছিল একটু রাফ রয়েছে রাস্তা, মানে উপরের কোটিংটা উঠে গেছে রাস্তা, তো কোমরের অবস্থা খারাপ হতে চলেছে, কারণ এই বাইক সাসপেনশন অতটা ভালো নয় যতটা হিমালয়ানে ছিল গতবার, এবার একটু সেটা ফিল করব। তো স্কুটারগুলো একটুখানি সমস্যা করতে পারে, আমি একটু ওয়েট করে যাই, কারণ ওরা মাঝ রাস্তায় দাঁড়িয়ে যাচ্ছে, স্টিপ রয়েছে, হঠাৎ করে পিছনে চলে আসলে সমস্যা। যাও, যাও, চলে যাও, উঠে যাবে। এই রাস্তাটা কিন্তু জবরদস্ত খারাপ, প্রত্যেকবারই আমাদের এরকম কপালে একটা করে রাস্তা পড়ে, সেকেন্ড দিনেই পড়ে, এবং সেটা এটা আমরা ক্রস করে নিলাম
দেখি কতটা ভালো রাস্তা থাকে। আমাদের সঙ্গে যে বাবু বলে ছেলেটি ছিল, যে 125cc গাড়িটা নিয়ে এসছে আর কি, তো ওই এত চড়াই ছিল জায়গাটাতে, ও কীভাবে চালিয়েছে জানি না, ওর মনে হচ্ছে ক্লাচ প্লেটটা পুড়ে গেছে। তো ওকে নিচে মেকানিকের ওখানে দিয়ে আমি উঠছি, সামনে বাকিরা এগিয়ে গেছে, তো গাড়িটা ঠিক করে নিয়ে ও আসবে, আমরা গাড়িটা ঠিক করে নিয়ে আবার উপরে আসবে ও। তো আমাদেরকে ওয়েট করতে হবে, এখন কতক্ষণ লাগে সেটাই হচ্ছে দেখার বিষয়। সামনে নাকি রাস্তা খুব স্টিফ আছে, রাস্তা সত্যিই খারাপ। দেখুন কতটা চড়াই রয়েছে, সত্যিই চড়াই রয়েছে এখানে। ফার্স্ট গিয়ারে টেনে বেরিয়ে যেতে হবে। আমি হিমালয়ানকে খুব মিস করছি, বাট মেটিওরও কিন্তু যথেষ্ট পাওয়ারফুল গাড়ি। দেখুন সুন্দর উঠে গেল, কোনো ব্রেক পায়নি, যদিও রাস্তা বেশ চড়াই, বেশ চড়াই। কি সুন্দর ভিউ রয়েছে এখান থেকে তিস্তার, অসাধারণ অসাধারণ, দারুণ সুন্দর ভিউ রয়েছে। এটার জন্যই দাঁড়ালাম, অসাধারণ, এত সুন্দর নীল তিস্তা এখন দেখা যাচ্ছে দুটো পাহাড়ের মাঝখান থেকে, সুন্দর বয়ে গেছে। রাস্তাটা দেখুন কি সুন্দর, বাদিকে বাঁশবাগান আর এদিকে এরকম সুন্দর গাছের ছাওয়া, মাঝখান দিয়ে সরু রাস্তা। এতটা খারাপ রাস্তা পার করে এসে এই জায়গাটা দারুণ লাগছে। এইখানটাতে আবার চড়াই রয়েছে দারুণ একটা। রাস্তাটা যদি এরকম ভালো থাকে তাহলে কিন্তু বেশ এনজয় করা যায়, বাট এতটা খারাপ রাস্তা কি আর বলবো। ভুবনদার গাড়িটা পড়ে গেছে, পড়ে গেছে। হ্যাঁ, কি জানি, ও দাঁড়াতেই তো পারছে না, ওর কি হয়েছে। আচ্ছা, ভুবনদার গাড়িটা এখানে একটু সারি নেওয়া হবে, মেকানিক শপ রয়েছে এখানে। ये कौन सा ये प्लांट है? फ्लावर का। ये नीचे नीचे उगेगा प्लेन्स में, ये ठंड में होता है? हो जाएगा। সুন্দর বাড়িটা, পাহাড়ের কোলে এরকম সুন্দর রংচং একটা বাড়ি, আর সামনে গাদা গাদা ফুল। দেখুন এইরকম একটা বাড়ি কিন্তু সবার স্বপ্ন থাকে, বাট এদের এখানে কিন্তু থাকতে নানা রকমের সমস্যা আছে, যেগুলো আমরা বুঝতে পারি না, যারা থাকে তারা বোঝে। তো আমরা চলে এসেছি এখন তারেবীরে। অনেক দিনের ইচ্ছে ছিল তারেবীরটা দেখার, অনেক ঝামেলা ঠামেলা করে রাস্তায় অনেক রকম প্রতিকূলতা পার করে আজকে আমরা তারেবীরে আসলাম। নর্মালি এরকম হওয়ার কথা নয়, বাট কপাল খারাপ, কী করা যাবে। তো চলুন ঘুরে দেখি তারেবীর। আর আমি এখানে যে পুলিশ রয়েছে লোকাল, ওনাকে জিজ্ঞেস করলাম এখানে ড্রোনটা ফ্লাই করতে পারবো কিনা, বাট উনি বললেন যে ড্রোন ফ্লাই করা যাবে না, তো সেইভাবে তো দেখাতে পারবো না। তো চলুন নর্মালি যতটুকু দেখানো যায় ততটুকু দেখি। তো রয়েছি তারেবীরের ভেতরে, অসম্ভব সুন্দর একটা জায়গা। এই লম্বা সিঁড়িটা নেমে চলে গেছে অনেকটা দূর অব্দি। আমার সাহস হচ্ছে না আমার এতটা উঠতে হবে বলে, তো কেউই আসেনি। আমি তো তাও, আমি আর ধীমান এসছি, সায়ন ওই যে উঠে যাচ্ছে, অনেকটাই এসছি ওপর থেকে। আর যাব না, কারণ অনেকটা আবার উঠতে হবে, দেরিও হয়ে যাবে, টাইমও লাগবে, তো সেই কারণে নামছি না। বাট অসাধারণ একটা সুন্দর জায়গা, জাস্ট দেখুন। আর নিচে এই যে আমার এই জায়গাটা যেখানে আমি হাত দেখাচ্ছি আর কি, এখানে হয়তো আমার ক্যামেরাটা ভালো করে বোঝানো, মানে ক্যামেরাতে ভালো করে বোঝা যাচ্ছে না, বাট এই যে জায়গাটা, এখানে এত সুন্দর সুন্দর মানে বাড়িগুলো রয়েছে, দারুণ লাগছে এখান থেকে, অসম্ভব সুন্দর লাগছে ভিউটা। আর দূরে দেখা যাচ্ছে তিস্তা, অনেক দূরে দেখা যাচ্ছে তিস্তা, মানে মাল্লিতে যেখানে আমরা ব্রিজটা ক্রস করে সিকিমে এন্টার করলাম, সেই জায়গাটা এখান থেকে দেখা যাচ্ছে। অসম্ভব সুন্দর, দারুণ জায়গা।
এই জায়গাটাতে প্রচুর লোক পিকনিকও করতে এসছে দেখছি। সামনে মিউজিক চলছে, সবাই নাচ গান করছে, বেশ মজা করছে। দারুণ সুন্দর জায়গা। এই জায়গাটা একটু প্লেন মতো রয়েছে, এখানে কিন্তু স্থানীয়রা পিকনিক করতে এসছে। দেখুন, এটা বেসিক্যালি একটা পাহাড়ের রিজ আর কি। একদম পাহাড়টা পুরো খাড়া পাহাড় রয়েছে, মানে একটা সাইড পুরো একদম স্ট্রেট নেমে গেছে, তা আর পুরো পাহাড়টা কিন্তু ঘাসের আর কি। এত সুন্দর লাগছে, মনে হচ্ছে যে ওই নিচটাতে গিয়ে একটু বসি, বাট ওখানে অলরেডি কিছু লোকজন বসে খাওয়া দাওয়া করছে, তো মনে হচ্ছে পুরো শুয়ে থাকে এখানে। আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া। এমনি কিন্তু ঠান্ডা নেই, মানে আমরা এত দূর উঠে এসেছি, নর্মালি কিন্তু ঠান্ডা নেই। নর্মাল আমি একটা রাইডিং জ্যাকেটের ভেতরে একটা গেঞ্জি পরে রয়েছি, এমনি ঠান্ডা সেরকম কিছু লাগছে না, বাট হাওয়াটা একটু ঠান্ডা। এটা হতে পারে যে গায়ে হয়তো ঘাম রয়েছে বলে ঠান্ডা লাগছে, বাট নর্মালি কিন্তু সেরকম ঠান্ডা এখনও অবধি আমরা পাইনি। তো এই একটা রাস্তা, এই রাস্তাটার জন্য কিন্তু মানে কোথায় কোথা থেকে লোকজন এসছে, মানে এতটাই সুন্দর এই জায়গাটা, অসাধারণ সুন্দর। এই রিচ দিয়ে হাঁটতে কিন্তু দারুণ লাগবে, যদি হাতে টাইম থাকে অবশ্যই কিন্তু একবার হেঁটে যাবেন। ফেরার সময় লক্ষ্য করলাম তারে ফিরের থাকার ব্যবস্থাও আছে, চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করে তা বুকিংও করতে পারেন। এখন নামচি টাউনের মধ্যে দিয়ে যাচ্ছি, বেশ জমজমাট টাউনটা, দূর থেকে ভালো লাগছিল বেশ। তো এখন আমরা টাউনে ঢুকে গেছি, পরিষ্কার পরিচ্ছন্ন, সবচেয়ে যেটা আমার ভালো লাগলো। সিকিম কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমরা এখন নামচি বাজারে এসে দাঁড়িয়েছি, এখান থেকে টুকটাক কিছু কেনার ব্যাপার আছে আর কি। দুপুরবেলা হোমস্টেতে যাওয়ার কথা ছিল, ওখানে লাঞ্চ বলা ছিল, বাট আমরা তো পৌঁছতে পারিনি। তো কথা হলো, বললো সন্ধ্যাবেলা শুধু স্ন্যাক্সে ভেজ পকোড়া দেবে, বাট সবার পছন্দ হবে চিকেন পকোড়া হবে। বললো আমাদের কাছে হবে না, আমরা নামচি বাজার থেকে মাংস কিনে নিয়ে যাচ্ছি, হোমস্টের লোককে দেবো, ওনারা রান্না করে দেবে। তো দেখা যাক কীরকম করে। এটা হচ্ছে নামচি বাজার। বাদিকে টার্ন নিয়ে নিলাম, ট্যাক্সি স্ট্যান্ড যেটা রয়েছে নামচির, তার পাশের রাস্তাটা দিয়ে যাচ্ছি এখন। আমরা যাব হচ্ছে চারধাম দেখতে, নামচির চারধাম। এই চারধাম কিন্তু সেই উত্তরাখণ্ডের নয়, এটা হচ্ছে সিকিমের নামচিতে একটা চারধাম রয়েছে, আমরা সেখানেই যাব। নামচি শহর থেকে মাত্র 5 কিলোমিটার দূরে অবস্থিত সোলাপোক পাহাড়, আর তারই চূড়ায় গড়ে উঠেছে বিখ্যাত ধর্মীয় পর্যটন কেন্দ্র চারধাম, যা সিদ্ধেশ্বর ধাম নামেও পরিচিত। আমরা যখন সেই পাহাড় চূড়ায় গিয়ে পৌঁছলাম, বেলা প্রায় পড়ে এসেছে। রোদের জায়গা দখল করছে রাশি রাশি মেঘ, পাহাড় চূড়ায় কিছুই দেখা যায় না। তবে কিছুক্ষণ পরেই হাওয়ার দাপটে মেঘের রাশি সরতেই দর্শন দিলেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। সে যে কী অভিজ্ঞতা ছিল তা আমি বলে বোঝাতে পারবো না। ভারতবর্ষের চার প্রান্তের চার ধাম, অর্থাৎ উত্তরাখণ্ডের বদ্রীনাথ ধাম, পশ্চিমের গুজরাট রাজ্যের দ্বারকা, দক্ষিণের রামেশ্বরম ও পূর্বের ওড়িশা রাজ্যের জগন্নাথ ধামের অনুকৃতি শোভা পাচ্ছে এই সোলাপোক পাহাড়ের চূড়ায়। তবে যে জিনিসটি আজ চারধামের প্রতীক তা হলো মহাদেবের বিশাল 108 ফুটের মূর্তি এবং তাকে ঘিরে 12টি জ্যোতির্লিঙ্গের অনুকৃতি। তাই যাদের পক্ষে সোমনাথ, ওঙ্কারেশ্বর, কেদারনাথ, ভীমাশঙ্কর সহ 12টি জ্যোতির্লিঙ্গ আলাদা আলাদাভাবে যাওয়া সম্ভব হয়ে উঠছে না, তাদের মনস্কামনা পূর্ণ হতে পারে সিকিমের এই চারধাম এলেই। প্রাকৃতিক সৌন্দর্য, শান্ত পরিবেশ ও আধ্যাত্মিক আবহে এই স্থান আজ সিকিমের এক অন্যতম পর্যটন স্থল হিসাবে পরিচিত হয়েছে। এরপর সেই দিন আমরা নামচি থেকে বেরিয়ে পৌঁছই দক্ষিণ সিকিমের ছোট্ট সুন্দর গ্রাম গাংচুংয়ে। বাইচুং ভুটিয়ার নামে যে স্টেডিয়ামটা সিকিমে রয়েছে, সেই স্টেডিয়ামটা, এই যে পাঁচিলটা রয়েছে আমার বাদিকে, এটা হচ্ছে বাইচুং ভুটিয়া স্টেডিয়াম। ভিতরটা অসাধারণ সুন্দর, যাওয়ার সময় ফাঁক থেকে দেখলাম, বাট এখন তো অন্ধকার হয়ে গেছে, দেখানো যাবে না। রাস্তার কি অবস্থা, পুরো কুয়াশায় ভরে গেছে। রাতের অন্ধকারে পাহাড়ি জঙ্গলি পথ অতিক্রম করে গাংচুংয়ে পৌঁছানো এবং পরদিন ভোরের অসম্ভব সুন্দর অভিজ্ঞতার গল্প নিয়ে ফিরে আসব আগামী পর্বে। তাই এখনও যারা আমাদের চ্যানেল রোমটেলসে সাবস্ক্রাইব করেননি, প্লিজ করে নিন, কারণ এরকমই সুন্দর সুন্দর ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে আমরা ফিরে আসব আপনাদের সামনে। তাই ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন রোমটেলস।